আপনারা এত অপব্যাখ্যা কিভাবে দেন ইসলামের নামে? কোনটা অপব্যাখ্যা দিয়েছি যদি একটু দেখা দিতেন। এই যে একটু আগে যেভাবে বললেন যে তাহলে বাগান বাড়িতে নিয়ে নাকি ধর্ষণ করতে তাহলে আমরা গিয়েছিল তাহলে আমরা হাদিসটা একটু নবী বের করি, মোহাম্মদ। বের করে তারপরে আমরা একটু আলোচনা করি। আপনি আমাদেরকে বুঝাই দিয়েন, সঠিক ব্যাখ্যাটা আপনি আমাদেরকে দিয়ে দিয়েন, অসুবিধা কি? সঠিক ব্যাখ্যাটা যেহেতু আপনার কাছে আছে এবং আপনি নিশ্চয়ই চাপার উপরে সঠিক ব্যাখ্যাটা বলবেন না, আপনিও নিশ্চয়ই কিছু দলিল প্রমাণ দেখায় সঠিক ব্যাখ্যাটা দিবেন। তাহলে সঠিক ব্যাখ্যাটা আপনিও একটু আমাদেরকে দলিল প্রমাণ সহ আপনি আমাদেরকে একটু বুঝায় দেন তো এই হাদিসটা। বলেন আপনার সহি ব্যাখ্যাটা, আপনার একটু শুনি ভাই, বলেন। না, এখানে কোথায় হচ্ছে ধর্ষণ করলো সেটা দেখেন। আপনি আগে এই হাদিসটা একটু আমাদেরকে বুঝায় দেন। রাকিব হাসান, আপনি এই হাদিসটা আমাদেরকে পড়ে, শুরু থেকে পড়ে আমাদেরকে বুঝায় দিন ঘটনাটা কি ঘটতেছে। আপনি বলেন, পড়েন, শুরু থেকে পড়েন। কথা বলেন ভাই, আমি কথা বলেন, পড়ছি আমি সমস্যা করে না। আমি পড়েছি। ভাই আপনি পড়েছেন কিনা সেটা তো জিজ্ঞেস করিনি, এখানে জোরে জোরে পড়ে আমাদেরকে বুঝায় দেন। আপনি পড়েছেন নাকি পড়েন নাই সেটা তো এখানে আমরা জানতে চাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, এখন কোন কনসেপ্টটা বুঝতে চাচ্ছেন বলেন, বলছি। আপনি শুরু থেকে পড়েন, আমাদের যদি মানে কোনো জিজ্ঞাসা থাকে আমরা মাঝখানে মাঝখানে জিজ্ঞেস করবো, আপনি বুঝায় বুঝায় আমাদেরকে সামনের দিকে আগান। পড়েন পড়েন। তাহলে ওই যে হলুদ কালির ওখান থেকে পড়ছি, হ্যাঁ। আরে না, শুরু থেকে পড়েন, শুরু থেকে। আচ্ছা, শুরু থেকে পড়ছি। তাহলে তালাক দেওয়ার সময় একটু বড় করেন তো। হ্যাঁ, আরো বড় করছি, পড়েন। তালাক দেওয়ার সময় স্বামী কি তার স্ত্রীর সম্মুখে তালাক দেবে? আচ্ছা, হ্যাঁ পড়েন। আবু সাদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বের হয়ে সাউথ নামক বাগানের নিকট দিয়ে চলতে চলতে দুটি বাগান পর্যন্ত পৌঁছলাম এবং এ দুটির মাঝে বসলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এখানে বসে থাকো। আচ্ছা, বাইরে তিনি বসায় রাখলো ভিতরে, নাকি? বাইরে একটা মানে এই বাগানের মাঝখানে একটা ঘর ছিল। আহ ঘরের ভিতরে নবী ঢুকলো, কিন্তু তাদেরকে চেলাচামুন্ডা সাহাবি টাহাবি এগুলারে বসায় রাখলো গেটের সামনে নাকি? হ্যাঁ, বাইরে বসায় রাখলো। দরজার সামনে? তার যে তাদের যে সাহাবী ছিল বাইরে, তারা ছিল আচ্ছা, বাইরে বসেছিল। সাহাবিরা তো বাইরে থেকে ভিতরে কি ঘটতেছে সেটা তো তারা দেখতে পাইতেছিল নাকি, বা শুনতে পাইতেছিল? না, তারা তারা কিভাবে দেখবে? কিন্তু হাদিসের পরবর্তী অংশে তো বলা আছে যে রাবি একটা কথা বলছে। আচ্ছা ঠিক আছে, ওইটা আমরা পরে আসবো। তো আপাতত আপনি বলতে চাচ্ছেন যে বাইরে, গেটের বাইরে তারা সাহাবীরা বসে আছে, মোহাম্মদ একমাত্র সে গেট দিয়ে ভিতরে ঢুকছে নাকি? হ্যাঁ হ্যাঁ, সে একাই ভিতরে ঢুকছে। আচ্ছা, এটা হইতেছে। আচ্ছা পড়েন, এরপরে পড়েন। ওই যে ব্যাকেটে লেখা আছে, তিনি ভিতরে প্রবেশ করলেন। তখন নোমান ইবনা সারাহিলের কন্যা উমাইমার খেজুর বাগানস্থ করে জাউনিয়াকে আনা হয়। আচ্ছা আচ্ছা, এইবার একটু থামেন, আমাদেরকে একটু বোঝান যে তাইলে এটা হইতেছে একটা বাগান বাড়ি নাকি, বাগান বাড়ি যেগুলোরে বলে নাকি? হ্যাঁ হ্যাঁ, বাগান বাড়ি, খেজুর বাগান। বেগুন বাগান বাড়ির ভিতরে তো আসলে আহ খেজুর 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 বাগান। যেই বাগানই হোক, খেজুর বাগান কোথায় লেখা? ওই যে লেখা আছে দেখেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ খেজুর বাগান লেখা আছে। কিন্তু যেই বাগানই হোক, বাগান বাড়িতে আহ এটা হইতেছে একটা বাগান বাড়ি নাকি, জিনিসটা একটা বাড়িটা একটা বাগান বাড়ি নাকি? জি জি। বাগান বাড়ি জিনিসটা কি ভাই? বাগান বাড়ি যেখানে বাড়ির আশেপাশে বাগান না, থাকবে আর কি, বাড়ির কোনো আশেপাশে গাছ বাগান গোছালি থাকলে তো, এরকম। বাড়ির আশেপাশে বাগান থাকলে তো সেটা বাগান বাড়ি বলে না ভাই। বাগান বাড়ি আহ একটা স্পেসিফিক মিনিং আছে, বাগান বাড়ির একটা স্পেসিফিক মিনিং আছে।
হ্যাঁ, কিন্তু সেখানে গাছ গাছালি না থাকলে তো সেখানকার নামকরণ হবে না বাগান বাড়িটা। বাগানের ভিতরে মাঝে মাঝে ঘন জঙ্গলের ভিতরে বা বাগানের ভিতরে, অনেক বড় বাগানের ভিতরে একটা ঘর থাকে। সেই ঘরটা সাধারণত মানুষ আহ, কিছুক্ষণ বিনোদনের জন্য সেই সমস্ত ঘরে যায়, কিন্তু সেই সমস্ত ঘরে তারা মানে সংসার করে না বা অবস্থান করে না। বাগান বাড়ি তো এই ধরনের পার্মানেন্ট স্টের ঘরগুলোকে জন্য বলে। না আসিফ ভাই, আর কি এটাই বলতেছে তো, পার্মানেন্ট আমি বলতেছি স্টের জন্য না। ইয়েস, পার্মানেন্ট স্টে, যেখানে রান্নাঘর টান্নাঘর থাকে, সমস্ত কিছু ঘরের সমস্ত কিছু, যেটা একটা সাংসারিক জীবনে যেই জিনিসপত্র থাকে, সেই জিনিসপত্র তো এই বাগান বাড়িতে থাকে না। বাগানের ভেতরে যে ঘরগুলা থাকে সেই ঘরগুলা তো স্পেশাল টাইপের ঘর, যেখানে মানুষ বিনোদনের জন্য যায়, সেখানে পার্মানেন্ট স্টে করার জন্য যায় না। রাকিব হাসান, আমি কি ঠিক বলতেছি না ভুল বলতেছি? হ্যালো। হ্যাঁ রাকিব হাসান, আমি কি ঠিক বলতেছি নাকি ভুল বলতেছি, জিজ্ঞেস করেছি আপনাকে। না, আপনার কথা আমি শুনতে পাই নাই, ঠিক আছে, নেটওয়ার্কের কারণে আমি শুনতে পাই নাই। এলে তো সমস্যা ভাই, নেটওয়ার্কের কারণে শুনতে না পেলে তো সমস্যা। আচ্ছা, আমি যেটা বলতেছি যে মানুষের যে বাগান বাড়ি থাকে, সেই বাগান বাড়িটা তো পার্মানেন্ট স্টে করার জন্য সেই বাগান বাড়িগুলা তৈরি করা হয় না। সেই বাগান বাড়িগুলা হচ্ছে কিছু স্পেশাল টাইপ অফ ঘর, যেখানে মানুষ কিছুক্ষণের জন্য যায় বা দু একদিনের জন্য যায়, এক সপ্তাহের জন্য যায়, বিনোদনের জন্য যায়, অবসর কাটাবার জন্য যায়। এইটা তো আহ, মানে পার্মানেন্টলি থাকার মতো জায়গা এটা না, তাই না? না, এটা আসলে মূলত বোঝাই হচ্ছে মফস্বলের যে এলাকা, হ্যাঁ, এলাকাতে যে বাগান বিস্তৃত যে এলাকাগুলো, এগুলোকে বোঝায়। এটা মফস্বলের এলাকা বোঝায়, এটা আপনি কি বললেন আমি কিছু বুঝলাম না। ফারাজ ভাই, আপনি কি ওনার কথা কিছু বুঝছেন? তো আপনি যে বললেন যে এটা বাগান বাড়িতে মফস্বল, এরকম ভাবে, এটা জন্য গ্রাম বা মফস্বল হইতে হবে এটা তো নেসেসারি না। ওই সময় তো গ্রামও ছিল না, মফস্বলও ছিল না, সবই তো একই ছিল। তো আপনি যে বাগান বাড়ির সংজ্ঞাটা দিলেন বা ইয়ে দিলেন, বিবৃতি দিলেন, মানে এটা যে রাইট, তার প্রমাণটা কি? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে সেই জিনিসটা একটু মানে গুগলে সার্চ করে দেখি যে বাগান বাড়ি কাকে বলে, বাগান বাড়ি জিনিসটা কি। গুগলে সার্চ করলে এই জিনিসটা পাওয়া যায়। এটা যে কোনো মানুষই জানে, কিন্তু আপনারা মুমিনরা সম্ভবত জানেন না। এই যে দেখেন, বাগান বাড়ি লিখে আমি সার্চ করলাম, কি লেখা আসলো ভাই একটু পড়েন তো। বাগানে ঘেরা বাড়ি বা বাগান, না, উপরে অনেক কি লেখা ছোট তো, বিশেষ্য, উপরে কি লেখা বিশেষ্য অবকাশ যাপনের জন্য, এখানে কি লেখা? বিশিষ্ট অবকাশ যাপনের জন্য নির্মিত কানন বেষ্টিত গৃহ। তারপরে কি লেখা? প্রমোদ ভবন। প্রমোদ ভবন মানে কি? প্রমোদ ভবন বলতে এখানে তো ওই যে বাগান বাড়ি উইকিপিডিয়ার অভিধান, ওখানে যান একটু, ওখানে আরে তো আরো বাগানের বিস্তারিত উইকিপিডিয়ার পাওয়া যায়। অভিধান, এখানে কি গুগলে আমি সার্চ করলাম কি লেখা আসলো, প্রমোদ ভবন মানেটা কি সেটা জিজ্ঞেস করতেছে। আপনার এত কাঁচামাচা করতেছেন কেন? এটা তো যে কোনো বাঙালি বুঝে বাগান বাড়ি কাকে বলে। আপনি কেন এখন আপনি কেন বুঝেন না ভাই? আশ্চর্য কথা। প্রমোদ ভবন মানে কি? প্রমোদ ভবন শুধু একটা মিনিং নিলে তো আর হবে না, প্রমোদ ভবন একটা তাই না? মিনিং নিব না পাঁচটা মিনিং নিব, সেটা তো আপনাকে আমি এখনো বলি নাই কিছু। আমি আপনাকে জিজ্ঞেস করছি এখানে যে লেখা উঠলো প্রমোদ ভবন, এটার মানেটা কি? মানে এটা হতে পারে হয়তো বা উল্লাস বা উৎফুল্ল বা আড্ডা এরকম করার কোন জায়গা, এরকম হতে পারে। আনন্দ, উৎসব, মানে মজা মাস্তি করার একটা জায়গা নাকি? জায়গা হতে পারে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এবার আমরা দেখি এআই এটারে কি বলতেছে। মানে একটা রিসোর্টের মতো আর কি, তাই না? রিসোর্ট, হ্যাঁ রিসোর্টের মতো, হ্যাঁ রিসোর্ট গুলা হচ্ছে পারফেক্ট ম্যাচ করে। ফারাজ ভাই থ্যাংক ইউ, আপনি একদম পারফেক্ট ইয়াটা বলে দিচ্ছেন রিসোর্টে। আমাকে থ্যাংক ইউ দেন, আমাকে থ্যাংক ইউ দেন আসিফ ভাই। 501 মামুনুল। মামুনুল ওই যে সাহেবকে। ওখানে গাছপালা, ফুল এবং অন্যান্য উদ্ভিদ রোপণ করা, আরে ভাই, এটা তো কেউ একটু ইয়া প্রাকৃতিক করতেছে বা না, কৃত্রিম স্থান হতে পারে। আরে গোবর গণে সেটা তো কেউ ইয়ে করতেছে না, এটার সাথে তো কেউ মানে দ্বিমত করতেছে না যে বাগান বাড়িতে গাছপালা মাছপালা থাকবে, দ্বিমত করতেছে নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা
বাগান বাড়িতে গাছপালা নাই এটা তো আপনারা কেউ বলে নাই ভাই। না বাগান বাড়িতে কি গাছপালা থাকতেই পারবে না এটা তো বলে নাই। ওইটাও সত্য। সেই সাথে এটাও সত্য যে এই বাগান বাড়িগুলা বিশেষ কাজে ব্যবহৃত হয়, থাকার জন্য ব্যবহৃত হয় না। এই বাগান বাড়িগুলা হচ্ছে অবকাশ যাপন, প্রমোদ কি অবস্থা ভবন। আসিফ ভাই, মানে লিটারাল বাগান বাড়ি জিনিস কি এটা বুঝে দিতেছে পোলা, ইয়ে করতেছে হ্যাঁ, ভাই। প্লিজ এটা গো অন, নেক্সট নেক্সট স্টেপ আসিফ ভাই। আমাদের যা বোঝানোর বুঝাই দিচ্ছি। দর্শকরা বুঝে নিবে যে এটার দ্বারা কি বোঝানো হয়েছে, দর্শকরা বুঝে নিবে ভাই। সবাই তো নিশ্চয়ই গোবর গণেশ চুনা হাগা না। ঠিক আছে। বাগান বাড়িতে আহ, 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 কি হইলো, নুমান ইবনে শারহিলের কোন উমাইমার। ভাই বাগান বাড়িটা কার একটু, রাকিব ভাই বলেন তো, বাগান বাড়িটা কার মালিকানায়, মালিকটা কে? আনমিউট করে বলেন। শাহরিয়ার কন্যা উমাইমার। উমাইমার বাগান বাড়িটা হইতেছে কার মালিকানা? রাকিব ভাই বাগানটা কার, বাগান নোমান বাড়িটা? ইবনে সারাইহিলের কন্যা উমাইমার খেজুর বাগানস্থ ঘর। আচ্ছা, মানে এই ঘরটা হইতেছে উমাইমার নাকি? জি জি। আর কাকে আনা হয়েছে? জাউনিয়াকে আনা হয়েছে। জাউনিয়া কেডা? একটা মেয়ে তো হবে নাকি? হ্যাঁ, একটা মেয়ে। আচ্ছা, তার মানে ঘরটাও একটা মেয়ের, যে মেয়েটার নাম উমাইমা। আর এই ঘরে আনা হয়েছে কাকে? জাউনিয়াকে নাকি? হ্যাঁ। তার মানে এখানে দুইটা মেয়ের কথা আমরা জানতে পারতেছি, দুইটা মেয়ে ক্যারেক্টার, দুইটা ক্যারেক্টার, একটা হইতেছে উমাইমা আর একজন হচ্ছে জাউনিয়া। উমাইমার ঘর মানে খেজুর বাগানে, খেজুর বাগানের ঘরে, বাগান বাড়িতে জাউনিয়াকে আনা হয়েছে। আহ এই মেয়েটাকে যে আনা, আচ্ছা এরপরে পড়েন এখানে কি লেখা। আর তার খিদমতের জন্য ধাত্রীও ছিল। আচ্ছা, একটা মেয়ের সাথে ধাত্রী কেন থাকতে হবে বুঝলাম না তো বিষয়টা, একটু বুঝায় বলতেন যদি। এখন উনি ছিল ধনী, ঠিক আছে। ওই ধনী যা মেয়ের সাথে ইয়া, দাসী থাকবে? ধনী মেয়ে, ধনী নারীর দেখ, সাথে দাসীরা থাকে, ধাত্রী, ধাত্রী কেন থাকবে? এখন তিনি অবশ্যই ছিলেন একটা অবশ্যই অহংকারী মহিলা, হাদিস থেকে আমরা জানি অবশ্যই অহংকারী মহিলা। অবশ্যই অহংকারী হোক, ধনী হোক, যেইটাই হোক, সেটার সাথে দাসী থাকতে পারে। দাসী থাকাটা অস্বাভাবিক কিছু না। কিন্তু ধাত্রী কেন থাকবে? আপনাকে স্পেসিফিক প্রশ্ন করছি, ধাত্রী কেন? তো এখানে কি বোঝাতে চাচ্ছেন আপনি বলেন। আরে ভাই আমি কি, আপনি তো আমাদের ভুল ব্যাখ্যাটা শুদ্ধ করে দিতে আসছেন, আপনি আমাদেরকে বুঝাইবেন। ধাত্রীটা কেন? এখানে দাসী থাকতে পারতো, দাসী থাকলে কারোর কোনো আপত্তি নাই। দাসী একটা মানে মানে ধনী মেয়ের সাথে দাসী থাকতেই পারে, এর অসুবিধা কি? কিন্তু ধাত্রী কেন থাকবে ভাই? বলেন বলেন, রাকিব হাসান বলেন বলেন, দ্রুত বলেন, এত টাইম ওয়েস্ট করেন না ভাই, দ্রুত বলেন। ফারাজ ভাই আপনি কি কিছু শুনতে পাচ্ছেন? এটা কিন্তু মানে না এত ভাই, আনমিউট ঢিলা। করে আছে, আনমিউট হ্যালো, করে আছে। হ্যালো, হ্যাঁ এখন শোনা যাচ্ছে, বলেন। হ্যালো। হ্যাঁ রাকিব হাসান এখন শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, হ্যাঁ, ধাত্রী আপনার মানেটা কথা কি? শুনতে পাই নাই, এবার বলেন। ধাত্রী মানেটা কি রাকিব? ধাত্রী মানে কি? ধাত্রী মানে হচ্ছে সন্তান প্রসব করার জন্য যে নারীগুলো আসে সাথে আর কি, সাথে থাকে। তো তার সাথে ধাত্রী ধাত্রী মানে, কেন? সে কি ধাত্রী প্রেগনেন্ট মানে, ছিল? ধাত্রী মানে শুধু এটাই বোঝায় না, ধাত্রী মানে হচ্ছে পালনকারী, যে লালন পালন করে, শিশুদের দেখাশোনা করে, এটাকেও ধাত্রী বলে। হ্যাঁ, আমার জানা মতে এটাই আর কি। কোনটা? যে ধাত্রী হচ্ছে যারা যারা হচ্ছে এই সন্তান পালন করার জন্য যারা আসে আর কি, সাথে থাকে। যারা অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদেরকে লালন পালন করে তাদেরকে ধাত্রী বলে নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক অপ্রাপ্তবয়স্ক আছে। বাচ্চা, যারা, যে সমস্ত মানুষ অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদেরকে অথবা মাদেরকেও, গর্ভবতী মাদেরকেও যারা দেখভাল করে, লালন পালন করে, দেখভাল করে, তাদেরকে ধাত্রী বলা হয়।
এই ধাত্রীরা বিশেষত সন্তান ডেলিভারির সময় তারা বিশেষ ভূমিকা পালন করে এবং সন্তান জন্ম হওয়ার পরে একটা দীর্ঘ সময় তারা সেই বাচ্চাটার সাথে থাকে। তাদেরকে বড়লোকের মানে বড়লোক ফ্যামিলির ইয়ারা প্রাচীনকালে এরকমের ধাত্রী রাখতো, অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে সে সার্বক্ষণিক থাকতো, এদেরকেই ধাত্রী বলা হয়। কিন্তু এই মেয়ের সাথে ধাত্রী কেন ছিল? এই মেয়েটা কি প্রেগনেন্ট ছিল ভাই? গ্রামে যেটাকে ওই যে দাইমা বলে, দাইমা দাইমা, হ্যাঁ। সন্তান প্রসব এই করার মেয়েটা আরে জন্য যে, প্রেগনেন্ট ভাই, ছিল জিজ্ঞেস না, তাই করছে না? কি প্রেগনেন্ট ছিল, কি প্রেগনেন্ট ছিল যে সাথে ধাত্রী থাকবে? না প্রেগনেন্ট ছিল না। তাইলে কি এই তাহলে মেয়েটা ধাত্রী অপ্রাপ্তবয়স্ক ছিল? এখন তারপরের কনসেপ্ট পড়লে আমরা ক্লিয়ার হব। তো আপনি তো বলতেছেন আমরা নাকি ভুল ব্যাখ্যা, মিথ্যা কথা ভুল ব্যাখ্যা করছি। আপনারা তো ভুল ব্যাখ্যা মিথ্যা কথার কিছু পাইতেছি না এখন পর্যন্ত। আপনি তাহলে কি মানে নিয়ে আসলেন আমাদের এখানে? না আপনারা বললেন না যে ধর্ষণ করছে জোর করে, তো কোথায় লেখা আছে ওটা একটু দেখান। আচ্ছা, ঠিক আছে, পড়েন পড়েন, এরপরে কি লেখা পড়েন। নবী যখন তার কাছে গিয়ে বললেন, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো, আচ্ছা, তখন সে বলল, কোন রাজকুমারী কি? এটার মানে কি একটু বোঝায় দেন? নিজেকে আমার কাছে সমর্পণ করা, এটার মানে কি? ইসলাম কবুল করতে আহ্বান জানাইলো নাকি নবী? না না, বিয়ে করার জন্য বললো। বিয়ে করার জন্য? বিয়ে করার বিয়ে বিয়ে নাকি করার জন্য আপনার বলছে। হ্যাঁ আগেই করছে? বিয়ে আগেই এখানে বিয়ে করার জন্য ওর বলছে না বাপ অন্য মা কিছু? কই ভাই? ওর বাপ মা কই? বলি ছাড়া বিয়ে হয় ভাই? ওর বাপ কই? ওই মেয়ে কেমনে বিয়ে নিজেকে উৎসর্গ করবে, সমর্পণ করবে? বিয়েতে সমর্পণ করবে কেমনে? তো হ্যাঁ, বিয়ের জন্যই তো প্রস্তাবটা দিচ্ছে, আরে বিয়ের মেয়ের জন্যই প্রস্তাব দিয়ে লাভ প্রস্তাবটা কি? দেওয়া। মানে ইয়া তো দিবে তার বাপে, বাপ ছাড়া তো বিয়ে হয় না। হ্যাঁ, বাপকেও হয়তো বা বলছে, এখানে উল্লেখ নাই, এরকমও তো হতে পারে। মানে আপনারা এখানে বাপ আপনা- এক সেকেন্ড, আপনারা বাপকে যেরকম বইলা সে ধর্ষণের সিনারি বাপকে এক সেকেন্ড তুলতে পারছেন, এক সেকেন্ড দাঁড়ান দাঁড়ান এক সেকেন্ড। বাপকে বইলা বাপকে বিয়ের কথা বলে মেয়ের একা একা নিয়ে আসছে। বিয়ে ছাড়া মেয়ের সাথে কি একা একা দেখা করা যায়? হয়তো বা বাপ মা নাই বা মারা গেছে, এরকম হয়তো বা বাপ মা না অনাথ। থাকলে তো দিবা দিব চাচায়, বাপ মা না থাকলে কি একা একা দেখা করা যায়? তারপরে আমরা পড়ি, তাহলে বুঝতে পারবো। না না, ওটা প্রশ্ন তার উত্তর দেন আগে ভাইয়া। বাপ মা না থাকলে কি একা একা দেখা করা যায়? দেখা এখন করা যাবে না কেন? দেখা করা যাবে? নির্জন কক্ষে একটা নারীর সাথে বাপ মা ছাড়া দেখা করা যাবে? এটা কই পাইছেন ভাই? তো তার সাথে তো লোক আছে, ধাত্রী আছে না, তারপরে সাহাবারা আরেকজন তো নারী আছে রে ভাই, আরেকজন নারী তো আছে। পুরুষ ছাড়া মেয়েরা একা একা বেরোতে পারে ইসলাম অনুযায়ী, পর্দা প্রথা অনুযায়ী? এখন নবী যদি চাইতো তাহলে তো সেখানে ধর্ষণ করতে পারতো। এখন আর বিয়ে করার প্রস্তাবটা দিয়ে, সেটা তো এখন আপনারা যে কেউ জানতে চায় নাই। ভাই ভাই, তাই না? ওনার কথা হচ্ছে নবী তো বিয়ে ছাড়াই দর্শন করতে পারতো। আপনার এটা কি নবীর মানে একটা মানবতা। প্রথাগত ইয়ে ছিল যে নবী মানে এরকম দর্শন করতো, বাট হচ্ছে এইটারে এইটারে বিয়ে করতেছে এরকম কিছু? ফারাজ ভাই, আমি বুঝলাম না। মনে করেন শেখ হাসিনার দুর্নীতির ইয়া পাওয়া গেছে। এখন যদি একজন এসে বলে শেখ হাসিনা যদি দুর্নীতি করতে চাইতো তাহলে তো পুরো বাংলাদেশই বেচে দিতে পারতো। শেখ হাসিনা কেন 500 কোটি টাকা দুর্নীতি করবে? শেখ হাসিনা চাইলে তো পুরো বাংলাদেশই বেচে দিতে পারে। এইটা কি কোনো একটা ডিফেন্স হয় যে কেন এটা মানে অল্প করবে? সে তো চাইলে এটাই করতে পারতো। এইটা কি কোনো ডিফেন্স হইলো ফারাজ ভাই? না আপনারা বললেন যে এখানে বাগান আমার কাছে বাড়িতে তো নিয়ে difference এসে মনে হচ্ছে ভাই। যে ধর্ষণ করা হয়েছে। ফারাজ ভাইয়ের কাছে ডিফেন্স মনে হচ্ছে, হ্যাঁ। শেখ হ্যাঁ, হাসিনা যদি চাইতো তাহলে তো পুরো বাংলাদেশই বেচে দিতে পারতো। সেখানে 500 কোটি টাকা চুরি করবে? এইটা মানে কি একটা যুক্তি ভাই, কি একটা যুক্তি। আচ্ছা, ঠিক আছে। এরপরে মেয়েটা কি বললো? রাকিব ভাই বলেন তো। তখন সে বলল, কোন রাজকুমারী কি কোন বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে?
আচ্ছা, এই কথাটা আহ, যখন এই মেয়েটা বললো, এই কথাটার মানেটা কি? মেয়েটা কি রাজি হয়েছে নাকি রাজি হয় নাই? না, মেয়েটা রাজি হয় নাই। ও মা, আপনি বুঝলেন কেমনে যে মেয়েটা রাজি হয় নাই? ওই যে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সাধারণ ভাবে জীবনযাপন করতো, সাধারণ মোহাম্মদ তো মানুষের সাধারণ সাথে ভাবে খেত, সাধারণ মানুষের মতো চলাফেরা করতো। মোহাম্মদ তো সাধারণ ভাবে জীবনযাপন করতো না। মোহাম্মদের এতগুলা বিবি ছিল, একটা লিস্ট আপনি কি করলে। সাধারণভাবে জাকির ভাই, আপনি কি সাধারণভাবে জীবনযাপন করেন? ওই যে আবু লাহাব, না তারপর না, হচ্ছে আপনি আবু কি জাহিল, সাধারণভাবে এরা কি আপনি, বলতো? নবীর আরে ভাই ব্যাপারে আপনি এরা কি কি বলতো? সাধারণভাবে, আরে সাকুর কথা শোনা আছে, আপনি কি সাধারণভাবে জীবনযাপন করেন ভাইয়া? আমরা সিম্পল মানুষ, আমাদের বিষয়টা আলাদা। এখন তারা রাসূল আরে নবী, জিজ্ঞেস তাদের করছি বিষয়টা করেন আলাদা। কিনা, এত হ্যাঁ, নাটক অবশ্যই করেন সাধারণ কিনা ভাবে এটা। জীবনযাপন করছে। আপনি কয়বার ভাই ইসে গেছেন, বাগান বাড়িতে গেছেন মায়ের আলয় ভাই? ওইটা ভিন্ন প্রসঙ্গ, ঠিক আছে। না না, কয়বার গেছেন জিজ্ঞেস করতেছি। আপনিও তো সাধারণ জীবনযাপন করেন, আপনার নবীও সাধারণ জীবনযাপন করে। কয়বার গেছেন ভাই বাগান বাড়িতে? এখন এই পার্সোনাল বিষয়গুলো ঠিক আছে, হাদিসের আরে মধ্যে থাকে। কয়বার গেছেন এটা জিজ্ঞেস করছি। একবার গেছেন, দুইবার গেছেন, তিনবার গেছেন, একবারও যাননি, কয়বার গেছেন? না, এগুলো ইসলামে জায়েজও নাই, এগুলো আপনাদের কাজ, এগুলো আমরা আচ্ছা করি। দেখছেন নাকি, আচ্ছা দেখছেন দেখছেন, ইসলামে জায়েজ নাই কিন্তু নবী আছে বিয়া ছাড়া। আচ্ছা, আমি তো আপনার মানে আপনাদের পয়েন্ট অফ ভিউটাই বুঝতে যাচ্ছি। আপনার পয়েন্ট অফ ভিউ হচ্ছে ইসলামে জায়েজ নাই বিয়ে ছাড়া কোনো মেয়ের সাথে বাগান বাড়িতে একা একা দেখা করতে যাওয়া, দাত্রী সহ বা দাত্রী ছাড়া, হ্যাঁ। এটা জায়েজ নেই, বাট আপনার নবী এটা করছে। মানে নবী কি মুসলমান ছিল না ভাই? হ্যাঁ, মুসলমান তো অবশ্যই। মুসলমান ছিল কিন্তু ইসলাম বিরুদ্ধে কাজ করছে নাকি মুসলমানেরা? না, ইসলাম বিরুদ্ধে কেন কাজ করবে? ভাই পলিথিন নবী দিয়ে তো নেশা করে একটা আসছেন আদর্শ। নাকি? ভাই পলিথিন দিয়ে নেশা করে আসছেন? পলিথিনের মধ্যে কোনো জুতার আটা মাটা কিছু ঢুকাইছিলেন? শুকছেন কিছু? কেন মাথা কেন মতো কাজ করতেছে ঠিক মতো? আপনার কাজ করছে কিনা সেটা দেখেন। আপনাদের তো মাথায় আমার বেশি কাজ, কাজ করে, আমার কাজ করতেছে। আপনাদের বেশি মাথায় কাজ করে, তো এই জন্য এই অবস্থা। এই জন্য আপনি আবার বলতেছেন, মানবতার সবক দেন। এই জন্য আপনি বলতেছেন যে কি আপনার নবী, মানে আপনি যে কাজ করবেন না, যে বাগান বাড়িতে বিয়ে ছাড়া মেরে নিয়ে যাবেন, এটা ইয়ে না, মানে এটা ইসলাম অনুযায়ী ভ্যালিড না, এটা ইসলাম অনুযায়ী বৈধ না। এই জন্য আপনি এই কাজ করবেন না কখনো, কিন্তু এই কাজটা হ্যাঁ, আপনার তো নবী করে বাগান গেছে। বাড়িতে নিয়ে গিয়ে কোথায় ধর্ষণটা করলে ওটা দেখাচ্ছে। ওটা দর্শন করছে আসিফ ভাই। তারপর আসিফ ভাই, তারপরে যদি তারপরটা কি আগে জানার? আচ্ছা, ইয়া ভাই, আপনার এই যে জাউনিয়াকে যে আনা হয়েছে, এইখানে কি জাউনিয়া স্বেচ্ছায় আসছিল নাকি জাউনিয়ার অনিচ্ছায় নিয়ে আসা হয়েছিল তাকে? রাকিব হাসান, দ্রুত কথা বলেন, আপনার জন্য তো ভাই সারাদিন বসে থাকতে পারবো না। আরে এটা কানেক্ট হয়। এ তো ভাই, এ তো বিরাট ঢিলা, এ তো কচ্ছপের মতো। না ফারাজ ভাই, এর সাথে আর কথা বলা সম্ভব না ভাই। আপনি নেট ভালো নিয়ে আর কথা আপনি একটু দ্রুত বলার ইয়া নিয়ে আইসেন, তখন আপনার সাথে কথা বলবো ভাই। এর সাথে তো এত সময় লাগে, একটা প্রশ্নের উত্তর শোনে না, বুঝে না, আবার অনেকক্ষণ ধরে কথা বলে। অনেক টাইম নিয়ে সে একটা আস্তে 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 ইয়া করে। এর সাথে কথা বলা যাবে না ভাই। হ্যালো, আমাকে কি শোনা যাইতেছে? জি শোনা যাচ্ছে। আচ্ছা, আমি এখানে হচ্ছে প্রেজেন্টে এখানে একটা ফাইল আপলোড দিছি, এটা কি দেখানো যাবে? কি বিষয়ের ফাইল? আমি একটা বই কিনছিলাম একটা মুমিনের, মানে আহ, সংশয় থাকার কারণে ভাবলাম এগুলো পরে সংশয় দূর হবে। তো এখানে কিছু লেখা আচ্ছা, দেখে আমি শখ পুরা। হোল্ড, ও হোল্ড অন একটা সেকেন্ড। হ্যাঁ, জি ভাইয়া, একটু জুম ইন করতে পারলে ভালো হয় আর কি, যদিও দেখা যাচ্ছে একটু জুম করতে পারলে ভালো হয়। আমি তো এখান থেকে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দেখান। আচ্ছা, এখানে আন্ডারলাইন করার লেখাটা দেখো যে হিউম্যানিজমকে প্রত্যাখ্যান করা ব্যতীত ধর্মকে সামাজিক জীবনে সামিল করা বানানো সামিল করার পলিসি বানানো অসম্ভব।
তো আমি তো এতদিন জানতাম যে ধর্ম মানুষকে মানবিকতা শেখায়। তো এখানে দেখতেছে এরা যে হচ্ছে হিউম্যানিজমকেই প্রত্যাহার করতে হবে, ধর্মকে আর কি জীবনযাপনের ব্যবস্থা বানাইতে হিউম্যানিজমকে প্রত্যাহার করতে হবে। তাহলে এখানে আমি মানবতা কিভাবে শিখবো? মানে ওয়েল, আপনি তাহলে নিশ্চয়ই হিউম্যানিজম তারা যেভাবে ব্যাখ্যা, হিউম্যানিজমের ডেফিনেশন দেয়নি তারা? হিউম্যানিজমের ডেফিনেশন কিছু দিছে, কিন্তু আচ্ছা আমি দেখাইতেছি। এখানে দেখেন, আচ্ছা আছে, একটা একটা করে দেখাইতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা, ইয়া ভাই, এই যে এখানে আছে, হ্যাঁ আমি আছি, বলুন না। একটু চ্যাট জিপিটিতে সার্চ করেন তো হিউম্যানিজমের ডেফিনেশনটা কি। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আচ্ছা ওরা নিজেদের মতো করে দিছে যে হিউম্যানিজম মানে হচ্ছে যা ইচ্ছা তাই করতে দেওয়া, দেন মুমিনদের কতল করা, এই ধরনের ডেফিনেশন দিছে ওরা। এই যে না, মানবাধিকার মানে হচ্ছে হিউম্যানিজম শয়তানের অধিকার। এটা কার বই? এটা নিশাত পাবলিকেশন, ভার্সিটিতে ছিল, তো আমি নিছিলাম পড়ার জন্য। যে হোয়াট ইজ এনলাইটেনমেন্ট, না বইয়ের নাম কি? বইয়ের নাম হচ্ছে হিউম্যান বিং, শতাব্দীর বুদ্ধিভিত্তিক দাসত্ব। এখানে আরো অনেক কিছু আছে, আমি জাস্ট হিউম্যানিজমের উপর ফোকাস করে জাস্ট কয়েকটা পিকচার উঠাইছি। তো না, আই গেট ইট, আপনি কি বলতে যাচ্ছেন, বাট এখানে আসলে প্রবলেম হওয়ার কথা না। আসলে হিউম্যানিজমের ডেফিনেশনের মধ্যে, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, হিউম্যানিজম মানে হচ্ছে আপনার শেয়ার করবো আধ্যাত্মিক স্ক্রিনটা ফার্স্ট ভাই। চিন্তা। জি জি জি, শেয়ার করুন প্লিজ। আচ্ছা এখানে লেখা যে ইসলামে হিউম্যানের কোনো অধিকার নেই। জি, দাঁড়ান, এখানে ইয়েটা দেখেন। হিউম্যানিজম একটি দার্শনিক চিন্তা যার কেন্দ্রে রয়েছে মানুষ ও মানবিক গুণাবলীকে গুরুত্ব দেওয়া। ঈশ্বর নিজে, এটা দেখেন, এটি ঈশ্বর নির্ভর চিন্তা থেকে সরে এসে মানুষের যুক্তি, অভিজ্ঞতা ও নৈতিকতা এবং স্বাধীন চিন্তাকে প্রাধান্য দেয়। মানে হিউম্যানিজম মনে হচ্ছে এমন একটা সমাজ, হিউম্যানিজম মনে হচ্ছে এমন একটা ওয়ার্ল্ড ভিউ, যে ওয়ার্ল্ড ভিউতে আপনি আইন বানাবেন, সমাজের যে কোনো একটা আইন বানাবেন। আইনটা বানাবেন কিসের উপরে? ঈশ্বর বলছে এরকম, এটার উপর বেস করে না, বেস করবেন হচ্ছে যেটাতে যুক্তি, অভিজ্ঞতা, স্বাধীন চিন্তা, নৈতিকতা এইগুলার সমন্বয় থাকবে। সেটার উপর বেস করে যখন আপনি কোনো নিয়ম নীতি বানাবেন, সেটাকে বলে অ্যাকচুয়ালি হিউম্যানিজম। এবং মুমিনরা যে হিউম্যানিজমকে প্রত্যাখ্যান করতে চাচ্ছে, এটা অ্যাকচুয়ালি তাদের পয়েন্ট অফ ভিউ থেকে রং কিছু না আসলে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, হয়তো আমি বুঝতে ভুল করছি। তাহলে অ্যাকচুয়ালি হিউম্যানিজম এন্ড হিউম্যানিটি দুইটা কিন্তু আলাদা আলাদা বিষয়। হ্যাঁ, এটার জন্য হয়তো আপনি একটু কনফিউজ হয়েছেন। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে আরো কিছু ওয়ার্ড লেখা আছে, ইসলামে হিউম্যানের কোনো অধিকার নেই। এটা কিভাবে পসিবল? নাই তো, আপনি হিউম্যান হিসেবে জন্মাইছেন এরকম কোন অধিকার আছে? আমি আপনাকে শেয়ার করে দেখাই। কোথায় এই যে লেখা লেখা আছে? আছে, ইসলামে হিউম্যানের কোনো অধিকার নেই, কারণ সে ক্ষুদ্র। না, এবং প্রথম যে স্টেটমেন্টটা দেখিয়েছিলেন উনি, ওই স্টেটমেন্টটা তো মানে খুব স্পষ্ট করে দিয়েছেন যে মানে ওই 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 ফার্স্ট পেজটা একবার দেখানো যায়। মিস্টার ভাই, একটা সেকেন্ড, এই লাইনটা পড়েন আবার একটু। ইসলামে হিউম্যানের কোনো অধিকার নেই, কারণ সে খোদাদেহী। যিনি বইটা লিখেছেন উনি কি খোদাদ্রোহী? না, আমি এটাই তো বুঝতেছি না, কি এখন কি আমি নিজেকে হিউম্যান হিসেবে স্বীকার করবো না, যে আমি কি মানুষ না? ইদার সে আমি নিজেকে হিউম্যান অর সে নন হিউম্যান, মানে সে সে কি হইতে পারে? হোমো মুমিন? এখন আমি আমি এখন লজিক্যাল কন্ডিশনের মধ্যে পড়ছি, আমি হচ্ছে মানুষ হওয়ার জন্য ধর্ম পালন করবো, নাকি ধর্ম পালন করে অমানুষ হবো? মেটা মুমিন ফারাজ ভাই। এটা মুমিন। ইসলামের কুফরের মতো ইসলামে খ্রিস্টবাদ নামে কিছু হতে পারে না, তেমনি ইসলামে হিউম্যান রাইটস নামে কিছু হতে পারে না। হিউম্যান রাইটস এর বিপরীতে ইসলামে হুকুল ইবাদ। কি হুকুল ইবাদ? না না না, হুকুল নাকি হুকুকুল, হুকুকুল ইবাদ এর ধারণা আছে, কিন্তু হুকুল ইবাদ এর হিউম্যান রাইটস নয়, বরং তা হলো গোলামের অধিকার। মানে কোনো বিদ্রোহ হতে আমার টাকাটা পুরো ওয়েস্ট হয়েছে, যা ইচ্ছা তাই। আমি কিছু শেখার জন্য কিনছিলাম। I get it, মানে
ইসলাম পয়সার অনুযায়ী বরবাদ। ইসলাম অনুযায়ী আপনি কোনো হিউম্যান না, ইউ আর জাস্ট এ ফাকিং স্লেভ। হ্যাঁ, আপনার স্লেভের অধিকার আছে, বাট হিউম্যান হিসেবে আপনার কোনো অধিকার নেই। Right. আপনাকে এই যে হিউম্যানিজমে আপনাকে বেশি বড় করে দেখানো হচ্ছে, এটা দেখানো হচ্ছে না যে ইউ আর জাস্ট এ স্লেভ অফ এ কসমিক বিং, এরকম করে দেখানো হচ্ছে না। সো ইয়া, এখানে ভাই আরো হচ্ছে ভয়ঙ্কর লেখা জিনিসপত্র আছে, যে এখানে নিউটনের সূত্রগুলোকে নিউটনের ভ্রান্তি ধারণা বলা হয়েছে। নিউটনের নাকি ভ্রান্তি ধারণা, এটা কি 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 টপিকে লিখছে নিউটনের ভ্রান্তি ধারণা। What? ভাই কারণ লেট মি সে নিউটনের ভ্রান্তি এটা হচ্ছে, আমি পিকচার উঠাই নাই, আমি জাস্ট ইউনিজম থেকে উঠাইছিলাম, ওইটা আমার তাহলে উঠাই দিতে হবে। ও আচ্ছা, এটা ভাই, আমাদের নাই। বইটার নামটা আমাদেরকে একটু প্রাইভেট চ্যাটে দিয়ে দেবেন, কারণ এই বই প্রচার করার কোনো দরকার নেই, বাট নামটা একটু প্রাইভেট চ্যাটে লিখে যাবেন যাওয়ার আগে। না না, বলে দেন এই বই পড়া উচিত তো সবার, হিউম্যান বই মানুষের পড়া উচিত। বিং, নিশাত পাবলিকেশন, ওকে, লিখেছে হচ্ছে ইফতেখার শিফাত। সিফাত ভাইকে প্রথমত ধন্যবাদ আমাকে নতুন একটা শব্দের সাথে পরিচয় করার জন্য, হুকুকুল ইবাদ এই শব্দটার জন্য সাথে পরিচয় করার জন্য ধন্যবাদ। আচ্ছা, আর আমার অরিজিনাল নামটা এখানে না বলি, কারণ আমি কোনো ধর্মকে ছোট করে দেখতে চাই না, কারণ আমি এটা মজা পাইছি সেরকম, যে তার বিশেষ নেই। না না, আপনার কোনো নামটা এখানে দেখা যাচ্ছে না, আপনার শুধুমাত্র ওই মিস্টার নাম দিয়ে যুক্ত হয়েছে অতটুকুই দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না আসলে। এটা সবচাইতে একটা আশ্চর্য যে ইসলামী হিউম্যানের কোনো অধিকার নেই। এটা আমার যত সময় ট্রান্সলেটেড বই হওয়ার চান্স আছে, কারণ এই নামে কিন্তু আরো অন্যান্য বই দেখাচ্ছে যেগুলো অ্যামাজনে 3-4 হাজার টাকা পর্যন্ত দাম দেখাচ্ছে রে ভাই। আরে আপনি ইদার ওয়াফি লাইফে যান, নাইলে হচ্ছে কি ওই আর একটা যেটা আছে রকমারি, ওটাতে যান। আচ্ছা আমি দেখাচ্ছি, আপনারা যদি কেউ কিনতে চান, বইয়ের দাম কত? বইয়ের দাম হচ্ছে 165 টাকা। দাঁড়ান আমার দেখাই। কাছ থেকে 200 টাকা রাখছে। আচ্ছা, এখানে ফোন নাম্বারও দেওয়া আছে এতে। একজন লিখছে, দেন হুকুকুল ইবাদ, এত সুন্দর একটা শব্দটাকে একজন ভাই You guys are just too much, dude. এই হুকুকুল ইবাদ এত সুন্দর একটা শব্দ। ভাই এ তো পড়তে ফান পারাজ ভাই, প্রতিটা পাতায় পাতায় ভাই এখানে পড়েন, দেখেন, মানুষের মৌলিক অধিকার মানে হলো স্বাধীনতা, সমতা ও উন্নতিকে মেনে নিয়ে পশ্চিমাত্যের গোলামি করা। এটা কিভাবে সম্ভব হতে পারে? এটা তো অফকোর্স, আপনি পশ্চিমাদের গোলামি কেন করতে যাবেন? মানে পশ্চিমাদ ভাবধারা কিছু মানেই তো হচ্ছে পশ্চিমাদের গোলামি করা। হ্যাঁ ভাই, এই বইটা যেহেতু তারা স্লাইভ, তা হচ্ছে গিয়া 1400 বছর আগের কোন এক পেডোফাইল কোন একটা ইমাজিনারি কার্টুনের সে গড বানায়, তার ওই কার্টুনের স্লেভ নিজেদের বানায় গেছে। তারা নিজেরা যেহেতু দাসত্বেই আছে, দাসত্বের মধ্যেই থাকে, নিজেদের দাসী মনে করে। ওই যে রতন চিনে, তারপরে শুকরে চিনে কচু, কচুই তো মনে করবে, তাই না? ভাই কি বিনোদন রে ভাই। এই যে বইটা পড়তে পারেন, হিউম্যান বিইং, বিং না, যে বিইং, হিউম্যান বিইং, শতাব্দীর বুদ্ধিভিত্তিক দাসত্ব। ওই কই মিল গয়া দেখেছেন ফারাজ ভাই? কই মিল গয়া সিনেমাটা দেখেছেন, যে আকাশ থেকে জাদু আছে, একটা দাস ক্রিটিসাইজ করতেছে, ইউ আর অ্যাক্টিং লাইক আ স্লেভ। শিওর? না সে বলতে চাইছে আমার দিকে কি, হোয়াই আর ইউ অ্যাক্টিং লাইক এ ফ্রি পারসন, বি এ স্লেভ, প্লিজ বি এ স্লেভ। হুকুকুল ইবাদ। ও ভাই, না সর্দি কাশি হলে কিন্তু কিছুদিন আরবিতে কথা বলা ডাক্তাররা সাজেস্ট করছেন এখন ফারাজ ভাই, এই গলায় সর্দি জমলে। আচ্ছা ঠিক আছে, মিস্টার ভাই আর কি কিছু বলুন ভাই? না ভাই, এখন তাহলে আমি নিজেকে কি হিসাবে দেখবো? এই তো আপনার জন্য আমি স্ক্রিনটা শেয়ার করে রেখেছি ফারাজ ভাই, না যে নিজের টাকা দিয়ে বই হিসেবে দেখবেন, ইউ আর অ্যান আবদ। আপনার যে বইটা কেনা, সেই উদ্দেশ্যে আমি আপনাকে এটাই বলতে চাই, ভাই 2টা বই কিনছিলাম আমি টিউশনের বেতন হোক তাহলে আর কি করা যাবে। একটা পরে আরেকটা। বইগুলো খুবই
আপনার কেন মনে হচ্ছে আপনার টাকা ওয়েস্ট হয়েছে? এই বইগুলো তো খুবই এন্টারটেইনিং, আমার কাছে তো এই বইগুলো মোটামুটি বেশ ভালো এন্টারটেইনিং। কিন্তু আমি তো আর ভাই ফান করার জন্য কিনছিলাম না, ভাবছিলাম কিছু শিখতে পারবো হয়তো এই জন্য। এখন যে কাজের জন্য কিনছি সেটা হয় নাই, অফারটা হয়ে গেছে। এরা আপনি যে এরকম একটা এপিক শব্দের সাথে নিজে মানে পরিচিত হলেন, হুকুকুল ইবাদ, এটা কি কম ইয়াজ নাকি মানে? সো এটার জন্য কমেন্টে জানাই দিতে পারেন কারা 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 হুকুকুল ইবাদ বা এই ইবাদওয়ালা বইটা কিনতে চান। ঠিক আছে মিস্টার ফ্রিতে ভাই, মার্কেটিং করে দিলাম, যাই হোক। হ্যাঁ হ্যাঁ এইসব বইয়ের মার্কেটিং হওয়া উচিত, যেমন জাকির নায়কের মার্কেটিং হয়, তো এরকম বইয়ের মার্কেটিং আসলে হওয়া উচিত। ওকে ভাই, ভালো থাকবেন। ওকে ভাই, টেক কেয়ার তাহলে।